স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুদের অ্যানাল ফিশার বা গ্যাজ রোগ নিয়ে। কথা বলতে উপস্থিত রয়েছেন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল ইসলাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা প্রথমেই জেনে নিতে চাই এই অ্যানাল ফিশার বা গ্যাজ রোগ এটা আসলে বলতে কি বোঝায়? অ্যানাল ফিশার বা গ্যাস রোগ যেটা বাংলায় বলে, এটা বলতে বোঝায় যে মলদ্বারের কোনো অংশ ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া। সাধারণত এটা কোষ্ঠকাঠিন্যতা বা শক্ত মলত্যাগের কারণে হয়ে থাকে। স্যার, এই কোষ্ঠকাঠিন্য ছাড়া আর কোনো কারণে কি হতে পারে? সাধারণত দেখা যায় যে বাচ্চাদের আমরা কিন্তু অহরহ সাপোজিটরি ব্যবহার করি। সেটা দেখা গেল পায়খানা না হওয়ার কারণে ব্যবহার করতে পারি। আমরা তো যারা অ্যাডাল্ট তাদেরকে বলে বোঝায় সাপোজিটরি দেওয়া যায়, কিন্তু বাচ্চা যারা আছে তাদের তো যতই বলি সে কিন্তু ওই জায়গায় সাপোজিটরি দিতে কোঅপারেট করবে না। তখন সে করবে কি, প্রেশার দিয়ে রাখবে। বাচ্চা প্রেশার দিতেছে আর আমি সাপোজিটরি ঢুকাচ্ছি, এই যে জায়গাটা তখন এখানে ফেটে যায় বা ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু অ্যানাল ফিশার তৈরি হয়। স্যার, আপনি যে বললেন যে কোষ্ঠকাঠিন্যের কারণে শিশুদের অ্যানাল ফিশার হতে পারে, এই কোষ্ঠকাঠিন্যটা কেন হয়? আসলে কোষ্ঠকাঠিন্যটা অনেক কারণেই হয়ে থাকে। যেমন কিছু আছে যে জন্মগত ত্রুটির কারণে, অ্যানাটমিক্যাল সমস্যার কারণে হতে হবে। যেমন আমরা অহরহ পাই, যেমন হার্সপাং ডিজিজ আছে। তারপর যদি অ্যানাল স্টেনোসিস থাকে, এগুলোর কারণে হতে পারে। কিছু আছে হরমোনাল, যেমন হাইপোথাইরিজম হইলে হতে পারে। কিছু আছে যে পরিবেশগত কারণে, দেখা গেল শিশু মানে কোথাও বেড়াতে গেছে, সেখানে গিয়ে দেখা গেল সে তার পছন্দ মতো টয়লেট পাচ্ছে না, সে চাপিয়ে রাখছে, সে পায়খানা করছে না, ফলে এটা আস্তে আস্তে শক্ত হবে এবং এটা থেকে অ্যানাল ফিশার তৈরি হতে পারে। আবার এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা ডিভাইসের প্রতি খুব আসক্ত। তারা অনেক সময় ধরে গেমস খেলে, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। তো দেখা গেল যে তার যখন পায়খানার চাপ আসছে, সে না করে সে চাপিয়ে রাখছে। তো এরপরে যখন সে এই মলটা ত্যাগ করবে, তখন দেখা যায় যে ফিশার হয়ে যাচ্ছে। সাধারণত আমাদের দেখা যায় যে দৈনিক 2 থেকে 3 বার পায়খানার চাপটা আসে, কিন্তু আমরা যদি চাপায় রাখি তাহলে দেখা যাবে যে আবার 1-2 ঘন্টা পরে আবার চাপ আসবে। এই যে 1-2 ঘন্টা মলটা বা পায়খানাটা যে বৃহদান্তে থাকলো, এই বৃহদান্ত থেকে আপনার এই মল থেকে তখন ওয়াটার অ্যাবজর্ব হবে, ফলে মলটা আস্তে আস্তে শক্ত হবে। এই হার্ড স্টুলটা যখন পাস করবে তখন ফেটে যাবে। এখন আমরা যেটা মোস্ট কমন যেটা আসলে পেয়ে থাকি, সেটা হলো ডায়েটারি যে চেঞ্জগুলো আসছে আমাদের, যে আমরা কিন্তু এখন বেশি করে ফাইন খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, যেগুলো ডায়েটারি ফাইবার কম। যেমন সাদা চাল, পাউরুটি, পেস্ট্রি কেক, এগুলা মিনিমাম ডায়েটারি ফাইবার বা একেবারে নাই বললেই চলে। তারপরে যে খাবারগুলো ডায়েটারি ফাইবার আছে সেগুলো কিন্তু আমরা কম খাচ্ছি। যেমন শাক সবজি, ফলমূল, এগুলা কম খায়। অনেকে কিন্তু দেখা যায় যে ফলটা খাচ্ছে কিন্তু ব্লেন্ড করার ফলে কিন্তু তার ডায়েটারি ফাইবার যেটা থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি আমি ডায়েটারি ফাইবার খাচ্ছি, কিন্তু ডায়েটারি ফাইবার কিন্তু কোনো কাজ করবে না। এজন্য যদি ফল খেতে হয় ইনট্যাক্ট খাবে। তারপরে ফলের যেমন আমরা খোসা ছাড়িয়ে খাই, খোসার মধ্যেও কিন্তু অনেক ভিটামিন আছে। আর কিছু আছে যে প্রসেস খাবার কিন্তু এখন খুবই চলে। শিশুরা কিন্তু সব প্রসেস খাবারের প্রতি অভ্যস্ত। তাদের ফাস্ট ফুড লাগে, চিকেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো ছাড়া তারা খেতে চায় না। কিন্তু দেখা গেছে যে এইগুলোর মধ্যে আপনার ডায়েটারি ফাইবার নাই এবং এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যতা করতেছে। স্যার, আমরা তাহলে বুঝলাম যে আসলে এই ধরনের ফাস্ট ফুডগুলো আমরা বিরত রাখবো শিশুর কাছ থেকে, আর গোটা ফলটা দিলে মনে হয় বেশি ভালো হবে ব্লেন্ড করার চেয়ে। স্যার, মা বাবা হিসেবে বাসায় আর কি কি খাদ্যাভ্যাস আমরা গড়ে তুলতে পারি শিশুর জন্য, যাতে আমাদের সন্তানের অ্যানাল ফিশার না হয়? আমি আগেই বললাম যে যে খাবারগুলো আমরা খেলে অ্যানাল ফিশার হবে না, সেই খাবারগুলো আমরা বেশি রাখবো। যেমন শাক সবজি, ফলমূল, পানি, এগুলো বাচ্চাদের খাওয়াতে অভ্যস্ত করব। এখন আমি যদি প্রতিদিন ফাস্ট ফুড বাসায় নিয়ে আসি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসি, আমার সন্তান তো ওটা খাবে। সো আমরা হয়তো এটা মাঝে মধ্যে দিতে পারি যে বাচ্চা খেলো, কিন্তু আমরা যদি প্রতিদিন এগুলো আনি
দেখবে যে বাচ্চা ওগুলো অভ্যস্ত হয়ে যাচ্ছে। যেসব খাবারে এই কোষ্ঠকাঠিন্যতা হয় সেই ধরনের খাবার বাসায় কম আনবো বা বাচ্চাদের খুব মিনিমাম দেবো, যেমন চকলেট, চিপস, এগুলো যত কম খাওয়ানো যায়। আর যেগুলায় খেলে কোষ্ঠকাঠিন্যতা হয় না সেই খাবারগুলো দেবো, যেমন শাকসবজি, ফলমূল। আমরা সবসময় সিজনাল যে ফ্রুটসগুলো থাকে সেই সিজনাল ফ্রুটসগুলো আমরা বাচ্চাদের দেওয়ার চেষ্টা করব। স্যার অনেক সময় দেখা যায় পায়খানা করতে গেলে ওই অংশটায় কেটে যায় বা রক্তপাত হয়, বাচ্চা অনেক ব্যথা পায়, তখন যেটা হয় যে আমাদের সন্তানেরা আর পায়খানা করতে চায় না। তো এই জায়গাটায় আসলে কোষ্ঠকাঠিন্য হয়েছে নাকি অ্যানাল ফিশার হয়েছে, এটা আমরা বাসায় কি করে বুঝবো? এটা আসলে অ্যানাল ফিশার হয়েছে, এটা কোষ্ঠকাঠিন্যের ফলাফল। কোষ্ঠকাঠিন্যটা হলো কজ, অ্যানাল ফিশারটা হলো তার রেজাল্ট। আচ্ছা, এখন যেটা মায়েদের জানতে হবে যে কি কি কারণে পায়খানার সাথে রক্ত যেতে পারে, সেটা যদি জানে তাহলে মা এটা আইডেন্টিফাই করতে পারবে। যেমন প্রথমেই আসি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারে যেটা থাকবে যে মলটা ত্যাগ করবে, যে পায়খানাটা অনেক শক্ত হবে, মোটা হবে। পায়খানা করার সময় সে অনেক কান্নাকাটি করবে, সে করতে চাবে না, দেখা যাবে সে দৌড়াদৌড়ি করছে, এ ঘর থেকে ও ঘর যাচ্ছে। কারণ তাকে যদি কমোডে বসানো হয় তাহলে কিন্তু পেইন হবে, কারণ এখানে ফেটে গিয়ে পেইন হবে। বাচ্চা যখন শক্ত পায়খানা করবে তখন দেখা যাবে যে অ্যানাল ফিশার হলে পায়খানা বরাবর একটা লম্বা লাল দাগ, মানে পায়খানাটা যে বের হয়েছে ফিশারের উপর দিয়ে আসছে এবং ওখানেই রক্ত লেগে আছে, এটা দেখে বুঝতে পারবে এবং পেইনফুল কন্ডিশন থাকবে। এটার সাথে আরও 2-3টা কন্ডিশন আছে যেগুলায় এই যে পায়খানায় রক্ত যায়, কষার সমস্যা থাকতে পারে। যেমন একটা আছে যে রেকটাল পলিপ, এটা কিন্তু আমরা খুব কমনলি পাই। অ্যানাল ফিশারটা আসলে যে কোনো বয়সে হতে পারে, সেটা একদিনের বাচ্চা থেকে একেবারে অ্যাডাল্ট সবারই অ্যানাল ফিশারটা হতে পারে। আর যেটা বলছি যে রেকটাল পলিপ, এটা কিন্তু বাচ্চাদের খুব কমন একটা সমস্যা, যেখানে পায়খানার সাথে রক্ত যায়। এটা সাধারণত একটু বড় বাচ্চা, যেমন 2-3 বছরের বাচ্চা থেকে শুরু করে 12-13 বছরের বাচ্চা এদের বেশি হয় আর কি। তা এটাও কিন্তু পায়খানার সাথে রক্ত যাবে, কিন্তু এইখানে কোনো পেইন থাকবে না, পেইনলেস পার রেকটাল ব্লিডিং হবে, মানে পায়খানার সাথে রক্ত যাবে। আর এটা আরেকটা এটা শুরু হয় হলো কোষ্ঠকাঠিন্যটা থেকেই শুরু হয়। দেখা গেল যে রেকটামের ওয়ালে একটা আঙ্গুরের মতো একটা গোটা তৈরি হয়, যেটার মধ্যে ব্লাড জমা থাকে। তো বাচ্চা যখন কষা পায়খানা করবে তখন ওটা ফেটে যাবে, ফেটে গিয়ে ব্লিডিংটা হবে। কিন্তু এটার ব্লিডিংটা হবে যে পায়খানা করার পরে 2-3 ফোঁটা ব্লাড যাবে, এটা হলো রেকটাম পলিপে। আর আরেকটা আছে যে ইন্টারসাসেপশন নামে একটা আছে বাচ্চাদের, যেটা একটা নাড়ির মধ্যে আরেকটা নাড়ি ঢুকে আটকে যায়। আমাদের হরহামেশাই নাড়ির মধ্যে নাড়ি ঢুকে আবার বের হয়ে যায় অটোমেটিক, কিন্তু কখনো যদি যে নাড়ির মধ্যে নাড়ি ঢুকে কিন্তু বের হয় না, তখন এই সমস্যাটা হয়। এটাকে ইন্টারসাসেপশন বলে। এটা সাধারণত উইনিং পিরিয়ডে শুরু হয়। উইনিং পিরিয়ডটা হলো যে যখন বাচ্চা মায়ের দুধ থেকে স্বাভাবিক খাবার স্টার্ট চালু করে, এটা সাধারণত 6 মাসের দিকে আমরা বলি। তো 6 মাসে যখন সে এই খাবারটা খাওয়া শুরু করে, এই সময় এটা বেশি হয়। অনেক সময় ভাইরাল ফিভারের কারণেও এটা হতে পারে। তো এটা হলে দেখা যাবে যে তার যেহেতু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে, তখন দেখা যাবে যে বমি হবে, পেট ফুলে যাবে, বাচ্চা কান্নাকাটি করবে। এই বাচ্চা কান্নাকাটিটা একটু ভ্যারিয়েশন আছে, এটা দেখা যাবে যে বাচ্চা 5-7 মিনিট কাঁদতেছে, আবার 15 মিনিট, আধা ঘন্টা বাচ্চা একেবারে সুস্থ আবার কান্নাকাটি শুরু করবে। আর এটার সাথে হলে যেটা পায়খানার সাথে যে রক্তটা যাবে, দেখা যাবে যে বেশিরভাগই জেলির মতো, এটাকে বলে রেড কারেন্ট জেলি। অনেকটা জেলির মতো যাবে, মল থাকতেও পারে নাও থাকতে পারে, মানে এই 3টা কারণে বেশিরভাগ পায়খানার সাথে রক্ত যায়। আরেকটা কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হয় যেটায় পায়খানার সাথে রক্ত যায় না, যেটা আপনাকে আগেই বললাম যে শিশুদের হার্টস্পাং ডিজিজ যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা 3 দিন 4 দিন পর পর পায়খানা করে, কিন্তু তার কিন্তু ওই আরেকটা ব্লিডিংয়ের হিস্ট্রি এরকম সাধারণত থাকে না। এটা একটা জন্মগত ত্রুটি। দেখা যায় যে তার নাড়ির একটা অংশ প্যারালাইসিস, এই জন্য সে ঠিকমতো পায়খানা করে না। পায়খানা যখন চাপ বেশি হয় তখন সে একটু পায়খানা করে। আর এটা সাধারণত হিস্ট্রি থাকবে যে বাচ্চা দেখা গেল জন্ম হওয়ার 24 ঘন্টা বা 48 ঘন্টার পরে যে প্রথম সে মল ত্যাগ করে আর কি। এই হিস্ট্রিগুলো দেখলে আমরা এই রোগগুলো আইডেন্টিফাই করব বা আমরা একটা ধারণা নিতে পারবো। স্যার বাসায় যখন বুঝতে পারবে যে অ্যানাল ফিশার হয়েছে,
তখন মা বাবা কি করবে? আচ্ছা, এখন যেহেতু আপনাকে আগেই বললাম যে অ্যানাল ফিশার মানে কোষ্ঠকাঠিন্যটার কারণে অ্যানাল ফিশার হচ্ছে, আর এই কোষ্ঠকাঠিন্যটা মেইনলি হচ্ছে হলো ডায়েটারি কারণে। মাকে যদি প্রথমেই দেখতে হবে যে তার কোনো সার্জিক্যাল বা অ্যানাটমিক্যাল কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে ডায়েটারি যে এগুলো আছে সেগুলোর দিকে নজর দিতে হবে। যেমন কিছু কিছু খাবার খেলে অ্যানাল ফিশার হওয়ার চান্স বেশি, যেমন পাউরুটি, তারপরে পেস্ট্রি কেক, জেলি, এগুলো যদি সে বেশি খায়, তারপরে সে যদি ফলমূল শাকসবজি না খায়, তারপরে এইগুলোর কারণে হলো আপনার কোষ্ঠকাঠিন্যতা হবে। এগুলো আমরা বাসায় যাতে চেষ্টা করব যাতে সে এগুলো না খায়। আর তাকে বেশি বেশি করে খাওয়াইতে হবে, যেমন পানি তাকে অবশ্যই বেশি খাওয়াইতে হবে। তাকে শাকসবজি প্রতিদিন খাওয়াইতে হবে। সন্তান যদি মোবাইলে আসক্ত হয়, মানে যে দেখা গেল প্রতিদিন 4-5 ঘন্টা করে গেমস খেলে, টিভি দেখে, তাহলে তাকে মোবাইল থেকে দূরে রাখা লাগবে। এমন হতে পারে যে অনেক শিশু দেখা যায় যে পরিবেশ চেঞ্জের কারণে টয়লেটে যায় না। যদি এরকম হয় তাকে কাউন্সিলিং করতে হবে যে এটা করা যাবে না, এটা তো আমরাও করছি, তুমিও করো, এটা করো। আর যে মল চাপিয়ে রাখার যে টেন্ডেন্সি, এটা প্রিভেন্ট করতে হবে। আর যেগুলো চকলেট, চিপস, ফাস্ট ফুড, এগুলো যত পারি আমরা অ্যাভয়েড করবো, বাসায় না আনতে পারলে ভালো আর কি। স্যার, আপনি যেই উপদেশগুলো বললেন সেগুলো মেনে চলার পরও যদি অ্যানাল ফিশার বাসায় ঠিক না হয়, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আমরা কি করব? পরবর্তীতে আসলে এটা ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। ডাক্তার এটা দেখে বুঝবে যে আসলে এটা ফিশার আছে কি না। ফিশার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে ওষুধেই ভালো হয়ে যায়, সার্জারি খুব রেয়ারলি লাগে। আমরা যেহেতু অ্যানাল ফিশারটা একটা খুব পেইনফুল কন্ডিশন, তো এখানে আমরা প্রথমে একটা যে অ্যানালজেসিক অয়েনমেন্ট আছে সেটা ইউজ করি। সেটা ইউজ করলে পেইনটা কমলে বাচ্চা পায়খানা করে। তারপরে আছে কিছু ল্যাক্সেটিভ, যেটা বা স্টুল সফটনার বলে, যেটা মলটাকে নরম করে। আরেকটা হলো যে আমরা এখন কিন্তু কম্বিনেশন ড্রাগ বেরোয়েছে, যেটা অয়েনমেন্ট, সেটার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে, অ্যানালজেসিক থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি মানে স্টেরয়েড থাকে। এরপরে আমরা যেটা করি যে সিডস বাদ দিই, যেটা বলে কোমর ভিজিয়ে গরম পানিতে বসা। তো আমরা যখন গরম পানিতে বসবো তখন এটা হলো যে ওখানে ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে এবং গরমের কারণে পেইনটা কমবে, ভাস্কুলারিটি বাড়বে, হিলিংটা ভালো হবে। এগুলা করলে মোটামুটি সব সাধারণত ভালো হয়ে যায়। এবং যেই ডায়েটারি যে অ্যাডভাইসগুলো আগে বললাম, ওগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন পানি কম খেলো আবার সে ওষুধও খেলো, তাহলে কিন্তু ওষুধটা কাজ করবে না। কারণ পানি কম খেলে যে শরীর তার স্টুল থেকে ওয়াটার অ্যাবজর্ব করবে যখন সে পানি কম খাবে। এই জন্য পানি অ্যাডিকুয়েট খাওয়া লাগবে, তা নাহলে দেখা যাবে যে সে ওষুধ খাচ্ছে কিন্তু তার এই যে মলটা কিন্তু শক্তই রয়ে যাচ্ছে, কারণ সে পানি কম খাচ্ছে। এই জন্য যে ওষুধগুলা যেগুলা আমরা সাজেস্ট করি এগুলা করতে হবে। সাথে যে ডায়েটারি অ্যাডভাইসগুলা বা আদার যদি কোনো অ্যাডভাইস থাকে সেগুলা যেটা বলবে ডাক্তার, মানে এটা তো রোগ অনুসারে আর কি, তো সেগুলো মেনে চলা লাগবে, তাইলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। স্যার, অ্যানাল ফিশার থেকে ভবিষ্যতে কি কোনো জটিলতা হতে পারে? হ্যাঁ, অ্যানাল ফিশার থেকে অনেক ধরনের সমস্যাই হতে পারে। এটা হলো যে কোনিক অ্যানাল ফিশার, যেটা এটা থাকলে কিন্তু পেইনফুল কন্ডিশন হবে, বাচ্চা বসতে চাবে না এবং বসতে গেলে পেইন হবে, দৌড়াইতে গেলে পেইন হবে, সে কিন্তু আস্তে আস্তে হাঁটবে। তারপরে এইখানে যেহেতু একটা ফিশার হচ্ছে, ফেটে যাচ্ছে, আর তার নর্মাল যে স্কিন সেটা তো থাকছে না, ফেটে গেল। এই যে ফাটা জায়গায় ব্যাকটেরিয়া এসে গ্রো করবে, ওখানে ইনফেকশন হবে। অনেক সময় দেখা গেলো অ্যাবসেস ফর্মেশন হয়, যেটাকে বলে আমরা বাংলায় বলি ফোড়া। এখন যখন এটা ফোড়া হবে, ফোড়া বড় হতে হতে এক সময় দেখা যাবে যে ফোড়াটা এদিক দিয়ে না বেরোয় পাশ দিয়ে একটা নতুন রাস্তা করে ফোড়াটা বের হয়ে গেছে, মানে ফোড়াটা ফেটে গেছে। তখন দেখা যাচ্ছে ফিস্টুলা ডেভেলপ করে। যখন ফিস্টুলা ডেভেলপ করবে এটা খুবই একটা খারাপ কন্ডিশন, এবং ফিস্টুলা ডেভেলপ করার পরে তখন দেখা যাবে যে মল নিচ থেকেও আসে, আবার ওই ফিস্টুলার ট্রাক দিয়েও মল আসে, বা আপনার পুজের মতো তৈরি। যদি চিকন ফিস্টুলা থাকে তাহলে দেখা যাবে মল না এসে ওখানে ওই যে পাস জমা হয়ে ওই পাস দিয়ে চলে আসে।
আবার দেখা যাচ্ছে যে যেহেতু সে পায়খানা চাপায় রাখে আপনার গাটে কিন্তু ডাইভার্টিকুলাম ডেভেলপ করে। ডাইভার্টিকুলাম হলো একটা পকেটের মতো, যেটা নাড়িতে যেহেতু সে করছে না, পায়খানার চাপ আসতে ধরে রাখছে, তখন ওই নাড়ির প্রতি প্রেশার পড়বে, তখন সেখানে ডাইভার্টিকুলাম হবে। আরেকটা যে লং স্ট্যান্ডিং যখন থাকবে, তখন তার তো প্রতিদিন একটু একটু করে রক্ত যাবে। দেখা গেল যে কোনিক অ্যানাল ফিসার থাকলে তার কিন্তু অ্যানিমিয়া, রক্ত শূন্যতা তৈরি হতে পারে। তারপরে এই যে অ্যানাল ফিসার যেটা থাকে, অ্যানাল ফিসার যে কোনো আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেটা যদি হিল করে তখন কিন্তু একটু ন্যারো হয়ে যায়। দেখা গেল ফিসারটা এক জায়গা না হয়ে কয়েক জায়গা হয়েছে, হওয়ার পরে এটা যখন হিল করবে তখন কিন্তু পায়খানার রাস্তা চিকন হয়ে যাবে। এই জন্য আমরা দ্রুত এটা চিকিৎসা করব। অনেক সময় মানে যেটা বললাম যে মেডিসিনে এটা পুরোপুরি কভার হয়ে যায়। স্যার, মেডিসিনে কভার হয়ে যায় বলেছিলেন, তো কভার যদি না হয় মেডিসিন দিয়ে, সেক্ষেত্রে কি কি অপশন আছে? সেই ক্ষেত্রে যেমন আমাদের একটা অপশন আছে যে আমরা বোটুলিনাম ইনজেকশন আছে, সেটা ওইখানে দেই। ওইটা দিলে অনেক সময় এটা কিওর হয়ে যায়, এটা লাগে না। আর এরপরে যদি সমস্যা থাকে তাহলে আমরা সার্জারিতে যাই। তবে যদি ফিস্টুলা ডেভেলপ করে, তা ফিস্টুলা ডেভেলপ করলে কিন্তু সেটা অবশ্যই অপারেশন করতে হবে, এবং এটা খুব পেইনফুল অপারেশন, এটা অনেক দিন হাসপাতালে থাকা লাগে। সো আমরা দেখব যাতে আমাদের কোনোভাবে ফিস্টুলা না ডেভেলপ করে, এবং আমরা যেন ফিসার হলে যদি আমরা বাসায় ঘরোয়াভাবে চিকিৎসা করার পরেও যদি এটা ভালো না হয়, অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হব, এবং যে ডাক্তার যেভাবে বলে সেভাবে আমরা মেনে চলব। আর এরপরে সার্জারি করা যায়, যেমন আমরা ল্যাটারাল স্ফিংক্টেক্টমি করি, যেটা মলদারটাকে কনস্ট্রিক্ট করে রাখে, সেটা আমরা রিল্যাক্স করে দিই। সেটারও কিছু কমপ্লিকেশন আছে, কিন্তু এটা তো শেষ অপশন, মানে এটা আমাদের অপারেশন করতে হবে আর কি, যদি একেবারেই না হয়। স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এই তথ্যগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আশা করি আমাদের অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দুরন্ত টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি যে আলোচনাটা করলাম কারোর এটা হেল্প হবে। আমি যে উপদেশগুলো দিলাম আশা করি আপনারা মেনে চলবেন, এবং এটা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার হয়তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনি ঘরে বসেই সুস্থ হতে পারবেন। আজ এ পর্যন্তই। কথা বলছিলাম শিশুর অ্যানাল ফিসার বা গ্যাজ রোগ নিয়ে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।